সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে বেশ শুনতে খুব সাদামাটা শোনায়, কিন্তু কথাটা খুব ভারী। সেটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা আমাদেরকে এসে বলে যে ছেলেবেলাতে আমাকে একটা কথা শুনতে হয়েছে যে আমাকে ভীষণ আহত করতো। তো সেই কথাটা কি, অনেক সময় মা খুব বিরক্ত থাকেন, হতেই পারে, জীবন জীবন আমাদেরকে অনেক রকম পরিস্থিতির ভেতর দিয়ে নিয়ে যায়। তো মা যখন সেসব পরিস্থিতির ভেতর দিয়ে যান, হয়তো মায়ের সঙ্গে বাবার কিছু অসুবিধা হচ্ছে, তাদের মধ্যে হয়তো বোঝাপড়ার কিছু ঘাটতি হচ্ছে, মাকে বাবা বুঝতে পারছেন না, বাবাকে মা বুঝতে পারছেন না, তাদের মধ্যে প্রায় মনোমালিন্য হচ্ছে। এবং অনেক সময় মনোমালিন্য হলে দেখা যায় যে স্ত্রীকে স্বামী হয়তো বলে দেন যে তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। স্ত্রী হয়তো বলেন যে হ্যাঁ আমি তো চলেই যাব, আমার এই সংসারে থাকার কি দরকার। এটা তারা ঝগড়ার সময় বলেন। তো যখন ঝগড়ার সময় বলেন তখন হয়তো তাদের দুজনের মধ্যে এটা কথা হয়, কিন্তু সন্তান যখন আসে তাদের দুজনের মাঝখানে, তখন সন্তানের সাথেও মায়ের কিছু কথোপকথন হয়। যখন মা ভালো মুডে থাকেন তখনও তিনি সন্তানকে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু যখন উনি কষ্টে থাকেন, যখন হয়তো তার বাবার সঙ্গে মায়ের কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে, তাতে বোঝাপড়ার অভাব হয়েছে, মা খুব কষ্টে আছেন, মাকে হয়তো তিনি ঠিকমতো শ্রদ্ধা দেখাচ্ছেন না, বা মায়ের কিছু চাহিদা হয়তো হতে পারে, মানসিক চাহিদা হয়তো তার জিনিসপত্রের চাহিদা নাও হতে পারে, বা মনের কিছু চাহিদা পূরণ হচ্ছে না, তো মায়ের ঠিক তার জায়গাটা উনি পাচ্ছেন না, তার অধিকারগুলো পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি যখন তার হতে থাকে, তার ভেতরে বেশ কিছু দ্বন্দ্ব হয়, কিছু তার মধ্যে অনেক রকম প্রতিক্রিয়া হতে থাকে। ওই সময় যখন সন্তানটি তাকে একটু বিরক্ত করছে, সন্তান বিরক্ত করবেই, তার অনেক চাহিদা থাকে, তখন সন্তান যখন একটু বেশি বিরক্ত করে, মা তখন অনেক সময় বলে বসেন যে তোমার জন্ম না হলে আমি অনেক আগেই তোমার বাবাকে ছেড়ে চলে যেতাম। এটা কিন্তু আমরা বলতে চাই না আমাদের সন্তানদেরকে, কিন্তু অনেক বেশি আহত থাকি যখন, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, অনেক বেশি হতাশা কাজ করে, তখন আমাদের না এরকম কথা আসলে বেরিয়ে যায়। তো এটা নিয়েই আজকে আমরা আলোচনা করতে চাইছি যে এরকম কোনো কথা যে তুমি না থাকলে তোমার বাবাকে ছেড়ে আমি কবে চলে যেতাম, অর্থাৎ তোমার জন্ম না হলে আমি এখান থেকে চলে যেতে পারতাম, এই যে একটা তাদের কাছে একটা বার্তা চলে গেল, এই ধরনের বার্তা আমরা হয়তো ভাববো যে এটা তো আমরা কথার কথা বলেছি, এটা তো মিন করিনি, কিন্তু এই বার্তাটা অনেক সময় বাচ্চাদের ভেতরে থেকে যায়। বড় হলে তারা আমাদেরকে অনেক সময় যখন তাদের শৈশবের গল্পগুলো বলে, আমরা তখন এই কথাগুলো তাদের কাছ থেকে শুনতে পাই। তো সেই জন্য আজকে আমাদের টপিকটা হচ্ছে যে এই কথাগুলো মা কখনো সন্তানকে বলবেন কিনা। হয়তো উনি বলে ফেলেন, কিন্তু বলাটা আসলে কেমন হচ্ছে, বলাটা উচিত হচ্ছে কিনা। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা অতিথি হিসেবে আছেন আমাদের সাথে। একজন হচ্ছে কামাল চৌধুরী, তোমাকে স্বাগত। কামাল অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানেও, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাজ করছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে, শিক্ষকতাও করছে, ট্রেনিংও দিচ্ছে, অনেক ভালো কাজ করছে। আর আরেকজন হচ্ছে খাদিজা আক্তার, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। খাদিজা হচ্ছে, ও কাজ করছে, ও একজন ডেফিনেটলি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং কাজ করছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে। আমাদের যে একটা সার্ভিস সেন্টার আছে, যেখানে আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্ট, আমাদের যে দর্শক যে ফোন করেন, তাদেরকে যেতে বলি যে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে এবং কাউন্সিলিং এডুকেশনাল সাইকোলজি বিভাগে দুটো সার্ভিস সেন্টার আছে, যেখানে খাদিজা অনেক দিন ধরে কাজ করছে, ভীষণ ভালো সেবা দিচ্ছে, এবং সেখানে গিয়ে বেশ অল্প খরচে কিন্তু সেবা নেওয়া যেতে পারে। তো কলা ভবনের 4 তলায় এবং 5 তলায় দুটো সেন্টার আছে, খাদিজা 5 তলায় কাজ করছে। তোমাকে স্বাগত খাদিজা অনুষ্ঠানে। তো কে আগে শুরু করবে? আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি অল্প একটু বলে নেই যেটা আপনি বলছেন। আপনি কনটেক্সটটা তো বলে দিয়েছেন কি কারণে মায়েরা এটা বলছে অভিমান। আমি যেটা চিন্তা করে এসেছি, অ্যাকচুয়ালি আমি এখানে আসার আগে দুজনকে জিজ্ঞেস করেছিলাম, দুজন মাকে, যে হ্যাঁ এরকম কথা কেন বলে, জাস্ট তাদের কাছ থেকেই শোনা, মায়েরা এটা কেন বলে। আমি বলে হ্যাঁ বলে থাকি, অনেক সময় বলি, কিন্তু বলা ঠিক না। এটাও তারা অ্যাডমিট করেছে যে বলা ঠিক না। কিন্তু আমার যেটা মনে হয়েছে, একটা যেটা হলো যে অভিমানের থেকে, মানে এখানে বলছে যে বাবাকে ছেড়ে, মানে রাগটা কিন্তু বাবার উপর, এবং
ক্ষোভটা বাবাকে হয়তো বলতে পারছে না, কাউকে বলতে পারছে না, সন্তানকে সামনে পেয়েছে বলেছে, সেটা একটা। কিন্তু এই ক্ষোভটা হয়তো অনেক সময় পরে কেটে যাচ্ছে, আবার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু সন্তান কিভাবে নিচ্ছে সেটা, কারণ তার ভিতরে কিন্তু একটা অপরাধবোধ তৈরি হতে পারে যে আমার কারণে মা সাফার করছে, স্ট্রাগল করছে, কষ্ট হচ্ছে। এবং সন্তান অনেক সময় দেখছে মায়ের কষ্ট, কেন এটা বলছে। তো আরেকটা কনটেক্সট যেটা আমি মনে করি যে আমাদের মেন্টাল হেলথের সাথে খুব কানেক্টেড, সেটা হলো মা যদি কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপের মধ্যে থাকে, পার্টনার ভায়োলেন্সের শিকার, ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, বা সাইকোলজিক্যাল ভায়োলেন্স, ইনসাল্ট, ফাইন্যান্সিয়াল একটা রেস্ট্রেইন, কিন্তু সেখান থেকে উনি বের হতে পারছেন না। আমার কিছু কেসের কথা মনে পড়ে, খুব রিসেন্ট, যেটা যে ওনার মানে উনি এই সম্পর্কে থাকতেই চাচ্ছিলেন না, কিন্তু ওনার দুটো বাচ্চা, এবং দুটো বাচ্চাকে সাপোর্ট দিয়ে তাদেরকে পড়াশোনা করাবে সেই সামর্থ্য ওনার ছিল না। এবং ওনার ফ্যামিলি যদিও বলেছিল যে তুমি চলে আসো, সাপোর্ট দেবো, কিন্তু ফ্যামিলিতে গিয়ে তাদের অবস্থা সেরকম ছিল না যে ওনার দুটো বাচ্চাকে, কিন্তু ওনাকে শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে। মানে ওই সম্পর্কে ওই সম্পর্কে উনি বের হতে পারেন নাই, জাস্ট বাচ্চাদেরকে প্রোটেকশনের জন্য। কারণ ওনার হাজবেন্ড বাচ্চাদেরকে ওয়েল সাপোর্ট করছে, বেস্ট স্কুলে, যেহেতু ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল। কামাল, একটু থামাই এ পর্যায়ে, তোমাকে আমাদের একটা ফোনটা নিয়ে আসি, এখানটায় ফেরত আসবো আবার। হ্যাঁ, আর খাদিজা তো অবশ্যই পরে বলবে। আমরা একটা ফোনটা নিয়ে আসি, বিরতির সময় হয়ে যায় আবার। ফোনটা একটু নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। জি। আচ্ছা, ওই যে একটা প্রবলেমের ব্যাপারে ফোন দিয়েছিলাম একটু। শিওর, আমরা কথা বলা সবাই যাবে? শুনছি। আচ্ছা, আমার আপন বোন আর কি, হ্যাঁ, ওর আজ থেকে 11 বছর আগে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই আমরা আমার বোন জামাইটা হলো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আর কি, হ্যাঁ, মানে চার্টার অ্যাকাউন্টেন্ট বলতে ওর 16 ক্রেডিটের মধ্যে ধরেন 12টা শেষ হয়েছে। আর আমার বোনটা, ও লেখাপড়া ভালো ছিল, এসএসসি এবং এইচএসসি দুইটাতেই গোল্ডেন এ প্লাস পেয়েছিল। আচ্ছা। তো বিয়ের আগে আসলে কথা ছিল যে তাকে আসলে পড়াশোনা করাবে, তো বিয়ের পরে আর পড়াশোনাটা করায়নি। আচ্ছা। তো আমার বোন জামার যে প্রবলেমটা ছিল ওইটা হলো, তার আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ের আগে তার 9 মাস সংসার করেছিল, কিন্তু বিয়ের আগে আমাদেরকে এই কথাটা গোপন করেছিল। বলছিল যে 3 দিন ওই যে সংসার করে পরে চলে গেছে। মানে বোন চলে এসেছে? না, ওই আগের সংসারে বউটা চলে গেছে। আচ্ছা, আগের বউ। আচ্ছা, হ্যাঁ, আগের বউ। তো এইগুলা, আর তখন সে চাকরি করতো, ধরেন বেতন পাইতো 20,000 বা 22,000, আমাদেরকে শোনাইছে যে 50,000 টাকা বেতনে চাকরি করে। আচ্ছা। তো এই ভুলভাল ইনফরমেশন দিয়ে বিয়েটা হয় আর কি। আসলে আমরা ওইভাবে আসলে যাচাই করার সুযোগ পাই নাই। তো এইভাবে আসলে সংসারটা চলতেছিল, কিন্তু শুরু থেকে সে একটু মানসিকভাবে একটু সাইকো টাইপের ছিল। এটা আমার বোন আমার সাথে গোপন করেছিল। আচ্ছা। সে ফর এক্সাম্পল ধরেন আজকে এই তরকারিটা ঠান্ডা কেন, রান্নাটা এরকম হলো কেন, বাচ্চা অসুস্থ কেন, মানে প্রচুর পরিমাণে ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে সবসময় তাকে একটা মেন্টাল টর্চারের মধ্যে রাখতো আর কি। তো এইভাবে চলতে চলতে ধরেন তাও সংসারটা করেছি। তো বাই দিস টাইম একটা সময় যে ধরুন আমরা একটা পারিবারিক অনুষ্ঠান করলে তাকে দাওয়াত দিলে সে ঠিকভাবে অ্যাটেন্ড করতো না। আচ্ছা। ঠিক আছে, বলতাম যে আপনি আসেন, আজকে তো আমার 7 বোনের সবাইকে একটা বাৎসরিক ঈদের সময় অনুষ্ঠান করলে একসাথে নিয়ে আসবো, কিন্তু সে এইভাবে ম্যাচ করতে পারতো না, আসতো না। তো এর ভিতরে আবার আমার 2টা ভাগিনা হয়। বড় ভাগিনটার বয়স 10 বছর, ছোট ভাগিনটার বয়স 7 বছর। তার ছোট যে ভাগ্নি আছে ওর বয়স হলো 4 বছর। তো এই ঢাকাতে থাকা অবস্থাও তার এই মাইট দূর করা হতো, কিছু একটা হইলে হাতের মানে মাইট দূর, প্রচুর মাইট দূর করতো। আমরা অনেকবার বিচার সালিশ করে বুঝাই শোনাই দিয়ে আসছি। তো আসলে এমন একটা পর্যায়ে এখন গেছে, গত রোজা ঈদে পরেও ও আমার বোনটাকে প্রচুর মাইট দূর করে আশেপাশের লোকজনরা এসেও ওই ছেলেকে সহ বকাঝকা করছে, বা ওর ছেলেরও মাইট দিছে। যে একটা মানুষকে এরকম করে আপনি, আমরা তো প্রতিবেশী হিসেবে আছি, আপনারা তো
তখন দেখা যাচ্ছে ওই আশেপাশের লোকজন মাইক দেওয়ার পরে সে বিভিন্ন সময়ে আসলে বাসা চেঞ্জ করতে করতে তার জন্য ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে থাকাটাও একটা দুর্বিষহ হয়ে যায়। মানে পরে আশেপাশের লোকেরা তখন হাজবেন্ডকে মারতো? মারছে, একবার আচ্ছা, মারছে যে আচ্ছা। আপনি আপনার ওয়াইফকে এইভাবে মারেন এইভাবে কেন এই মারছেন? হ্যাঁ। হ্যাঁ, তাকে এরকম করেন কেন, এইভাবে মেন্টাল টর্চার করেন। ওই যে সমস্যা একটাই, এই শুধু ভুল ধরবে, তার কাজে শুধু ভুল ধরা। আমার বোনটা অতিষ্ঠ হয়ে যায় একসময়, যে এগ্রেসিভলি সে বলতেছে, আমার বোনজামাই বলতেছে, এক পর্যায়ে মারামারি এরকম ভাবে। গত শুক্রবারের আগের শুক্রবারে এই গত রোজার ঈদের সময় তাকে গত করু আবার মারামারি হয় সেম অবস্থা। পরে কোরবানি ঈদের সময় একবারে ফ্যামিলি সহ গ্রামে শিফট করে ফেলে। গ্রামে শিফট করার পরে এখন ওই যে দুইটা ছেলে ছিল, ওই দুইটা ছেলে ঢাকাতে পড়াশোনা করে একটা হাফিজিয়া মাদ্রাসায় বোর্ডিং এ থাকে, আর মেয়েটাকে নিয়ে গ্রামে ভর্তি করাইছে। গত শুক্রবার আগের শুক্রবারও এই সেম একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে, এই যে চুলা কিনছো আমার অনুমতি নিল না কেন, তোমাদের তো আমি জানাইছি, এরকম একটা ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি লাগে আবার মাইরধর করছে। তো আসলে এত এরপরে কুরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত 1 মিনিটের জন্য সে ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেয় না। ওই বাজার সদাই লাগবে, এটা করবে সেটা করবে, ওই আশেপাশের লোকজনদের খোঁজ খবর দিচ্ছে। আসলে আমার বোনের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আর কি। তো এমন একটা সিচুয়েশনে আছে, হয়তো এমনও হইতে পারে কালকে আমি যাইয়া হয়তো আমার বোনটাকে আমি নিয়ে আসবো আর কি, এরকম একটা পর্যায়ে হয়ে গেছে। তো আমি আপনার কাছে আসলে পরামর্শ চাচ্ছি যে আসলে আমি এর আগে উপর বলছিলাম যে আপনি মানসিক বা সাইকোলজিক্যাল আত্মীয় স্বজন দিয়ে বলছি দেখানোর জন্য। সে বলে কি আমি কি পাগল নাকি, আমি সাইকোলজিক্যাল ডাক্তার কাছে কেন, মানে মানসিক ইয়ের কাছে কেন যাব, মানে এইটাও আরে বুঝাইতে পারি। এই যন্ত্রণার বিষয়ে আছে আর কি। তো হয়তো আসলে 3টা বোন ভাগিনা হয়ে গেছে, তো সংসারটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না। কিছুদিন আগে চেয়ারম্যানও আমাকে ফোন দিছে ওই এলাকার, বলে যে ভাই আপনার বোনটাকেও তারা মেরে ফেলবে, আপনার বোনটাকে আপনি নিয়ে যান। মানে আশেপাশের মানুষ বুঝতেই পারেন তাই না, এত বেশি মারধর করে সবাই জেনে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। বুঝতে পারি এখন আসলে। আর বাচ্চা দুটোর একজন শহরে আছে, বাচ্চা একজন শহরে, আরেকজন ও নিয়ে গেছে সাথে করে। হ্যাঁ হ্যাঁ, দুইজন শহরে আছে, আরেকজন গ্রামের বাড়িতে স্কুলে ভর্তি করে। ও বাচ্চা 3টা? হ্যাঁ বাচ্চা 3টা। ওরা কি মেয়ে না ছেলে? প্রথম 2জন ছেলে আর ছোটটা হলো মেয়ে। ছোটজন মায়ের কাছে আছে? ছোটরা মায়ের কাছে আছে। তো ওরা তো প্রতিনিয়ত মাকে মার খেতে দেখেছে ছোট্টবেলা থেকে, হ্যাঁ নিজে দেখছে এবং ওরাও অনেক ভীত সংস্ত অবস্থায় আছে। কিন্তু এত সময় লাগলো কেন, যে মানে এটা তো এই ধরনের এত অত্যাচারের মধ্যে বোনটা থাকলো, মানে পরিবার থেকে আর উদ্যোগ নেওয়া যেত না? এটা একটা কারণ হলো কি, আমার 7টা বোন, বুঝছেন, তো আমার প্রত্যেকটা বোনই ভালো ভালো পজিশনে আছে, এবং সেও যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট বুঝে নিত, সেও একটা ভালো পজিশনে ছিল। তো চিন্তা করছে বাবা নাই, একমাত্র ভাই আমি, তো আবার চলে গেলে আবার বিয়ে দিবে, আচ্ছা কষ্ট করে সংসারটা করি, বাচ্চা কাচ্চা হইলে বোধহয় ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় না, বাচ্চা কাচ্চা হইলে এটা মারাত্মক একটা, আমরা বাচ্চাদের যে কি ক্ষতি করে ফেলি, যে বাচ্চা দিয়ে সমস্যার সমাধান করতে চাই, বাচ্চাগুলোর তো ক্ষতি হয়ে যাচ্ছে, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে ভীষণ, তাই না? বাস্তব ক্ষতি হয়ে গেছে। এখন আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে তাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব, এখন তারকে কিন্তু গত 15 দিন যাবত যে মাইক দূর করেছে, হ্যাঁ, বা তার যে অসুস্থ, আমরা 2বার করে আমার আম্মাই গিয়েছে, দেয় নাই। তো এখন আমি যে হয়তো নিয়ে আসবো, চিকিৎসা করব, আমার বোনকে এখনো বলছে যে তুই ছেড়ে দেখো না, আমি ছাড়বো না, তো করে বাচ্চাটির কি হবে, তো আমরা এভাবেই থাকি, যদি ও ছেড়ে দিবে, আর না হলে বাচ্চারা একসময় বড় হলে তারা যদি তার মা হিসাবে আমাকে নিয়ে নেয়, তাও আমি সংসার করব। বোনের লেখাপড়া কতটুকু? হ্যাঁ, আমার বোনে ইন্টারমিডিয়েট পাস, বললাম না যে সে তো অনেক প্রতারণা করেছে। সে আমার বোন এসএসসি দুইটাই গোল্ডেন A+ ছিল। তাহলে ওকে আরেকটু পড়ালেখা করানো সম্ভব ছিল না? মানে বিয়েটা যে তাড়াতাড়ি দেয়া হলো কি 7 বোন তাই? দেখেন আমার 7টা বোন, তো আমি আমার ফ্যামিলির বড়, আমার বাবা মারা যায়, আমি মেয়েগুলো বোনগুলোকে মানুষ করেছি। কিন্তু আসলে 7টা বোন গ্রামে থাকলে যেটা হয় আর কি, আসলে বিয়ে না দিলে একটার পর একটা তো একটা প্রবলেম। বিয়ে দিয়েছি, ডিগ্রি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় বিয়ে দিয়েছি আর কি। কিন্তু কথা ছিল যে বিয়ের পরে, যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট, তো স্বাভাবিকভাবে একটা শিক্ষিত ছেলেকে বিয়েটা দিয়েছি, তো সেও হয়তো পড়াইবে কথা বলছিল, কিন্তু সে পড়ায় না।
সে তাবলিগ করে, তো ওই তাবলিগ করার কারণে সে আরো বেশি মানে একটু কি বলবো মানে জানি মানুষ সাইকোলজিক্যাল যে প্রবলেমটা আর কি সেটাই। তো এখন আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি এটা কি ঠিক আছে কিনা? আমার বোন বলতেছে যে না, আমি কোনো মামলা করব না, আমি ডিভোর্স দিব না। দেখা যাচ্ছে মামলা দিলেও তো একটা ব্যবস্থা নেওয়া যায়, না কিছু করবো, যদি মামলা দেয় ওর জেল হয়, ওর ক্ষতি হয়, তো আমার বাচ্চাদেরও ক্ষতি হয়ে যাবে, কেন এটা করবো? আমি এভাবেই থাকি, বাচ্চারা ভালো থাকবো। তো মানে ও আলাদা সিদ্ধান্তটা থাকতে কি চাচ্ছে। হয়েছে? মামলা করার হ্যাঁ। সিদ্ধান্ত? কোনো সিদ্ধান্ত জি। কি নেওয়া হয়েছে ওর ব্যাপারে? না না না, এখনো কোনো আমরা সিদ্ধান্ত নিই নেই। এখন একটাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের বোন আমরা বাড়িতে রেখে দিব। হুম, এরপরে যাক 2, 4, 6 মাস যাক, যাওয়ার পরে তারা কি ব্যবস্থা নেয়, তারা যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে হয়তো বা মেনে নিব, আর না হলে আমার বোন চাচ্ছে যে আমি আমার বাবার বাড়িতে থাকবো। ছেলেরার বয়স যেহেতু 10-11 বছর, একসময় ছেলেরা 18 বছর হলে, সাবালক হলে ছেলেরা হয়তো মাকে টাইনা নিবে, তখন একটা সংসার ভালো হইতে পারে, ওই আশায় আমরা এখন বসে আছি। এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা আসলে বুঝতেছি না। আচ্ছা, সুন্দর প্রশ্ন, আমরা প্রশ্নটা নিলাম। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখছি, আমাদের যেহেতু বিরতির সময় হয়ে যায় তাড়াতাড়ি। একটু তোমাদের কোনো প্রশ্ন আছে? আমার একটি প্রশ্ন, আপনার বাবা মা বেঁচে আছেন? না, আমার বাবা না। একজন আর্মি অফিসার ছিল, 2014 সালে মারা যায়, আর আমার বোনটার বিয়ে হয় 2015 সালে। মা বেঁচে আছেন? মা বেঁচে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার বোনকে কি ঢাকাতে নিয়ে সাইকোলজিক্যাল সাপোর্ট, কাউন্সেলিং সাপোর্ট দেওয়া কি সম্ভব? হ্যাঁ, আমি চাইলে আমার বোনকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে পারবো, কিন্তু আমার বোন জামাইকে পারবো না। তাকে এটা প্রস্তাব দেওয়া হয়েছে, সে বলছে আমি কি অসুস্থ না নাকি, সেটা আমি কেন পরে, চলে বাট যাবো? ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই। কখন কবে আনার প্ল্যান হচ্ছে? আমি চাচ্ছি কালকে যে আমার বোনকে আপাতত নিয়ে আসবো আর কি, হুম, আগামীকাল। এবং ও রাজি আছে তো, আসবে তো? আগামীকাল না হোক, আগামী সপ্তাহে বা যে কোনো সময় হ্যাঁ, নিয়ে আসবো। যখনই ও আনা রাজি হোক ও আছে। তো রাজি হয়ে আসবে তো, ও তো বলবে হ্যাঁ, না যে হ্যাঁ, না আমি ও- যাব না। ও- ও গ্রামে অতিষ্ঠ হয়ে গেছে, ও আর গ্রামে থাকতে চায় না এখন। ওই আচ্ছা। দেবর ননদ ইয়ে করে, এবং দেবর কি করছে, আমার বোনজামার আবার একটু সেক্সুয়াল প্রবলেম আছে, আচ্ছা, মানে ও এই প্রবলেমের কারণে একটা প্রবলেম। আর এখন ওই দেবরও ওকে ডিস্টার্ব করে রাত্রের গভীরে, ও। দরজা টোকা মারে যে আমার বোনজামাই তো এটা পারে না, হ্যাঁ। সেটা পারে না, আমি তোকে এই করবো, সে তুই খুব আহারে। এই কর, সেই কর, মানে এই ধরনের কিছু অত্যাচারের মধ্যে আছে। তখনই আমার বোন সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমি আর থাকা সম্ভব না, এখন আমাকে আসতে হবে। এতদিন পর্যন্ত আমরা সর্বোচ্চ ট্রাই করেছি সব দিক দিয়ে। হুম। মানে এবং ওই যখন তাদের- দেবর বিরক্ত শুরু করেছে তখন বোনও মনে করেছে যে ওখানে থাকাটা ওর জন্য সেফ না, না আর আর কি। নিরাপদ না। জি জি হুম, জি। তার সেটাই। আগ পর্যন্ত চেষ্টা করেছি। ওকে। হ্যাঁ, আহ, আমরা আহ, আমরা প্রশ্নটা শুনলাম, অনেক কিছু তথ্য নিলাম। আমরা বিরতি থেকে ঘুরে এসে আমরা আলোচনা করব, কেমন? এটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, আমরা ফোনটা নিয়েছি, তার কথা শুনেছি মনোযোগ দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিরতির সময় হয়ে গেছে বলে আমরা আলোচনা করতে পারিনি। আশা করছি দর্শক আপনি আছেন আমাদের সাথে, আমাদের কথা শুনবেন। আমাদের অতিথিরা এই প্রশ্নগুলো নিয়ে বা ফোনটা নিয়ে এখন আলোচনা করবে, আমি আশা করছি দর্শক আমাদের সঙ্গে আছে। তো খাদিজা। আচ্ছা, যে দর্শক ফোন দিয়েছিল, আমি এই জায়গাটা একটু বলবো যে উনি তো ওনার বোনের কথা বলছিল, এবং দেখা যায় কি এগুলো সিচুয়েশনে যে আমরা বোন এরকম খারাপ আছে, কষ্টে আছে, আমরা বলে থাকি যে তুমি চলে আসো। অনেক সময় দেখা যায় চলেও আসে, এবং আসার পরে দেখা যায় যে কিছুদিন থাকার পরে আবার চারপাশ থেকে আফসোস শো করে যে মানে ভাইয়ের কষ্ট হচ্ছে, হয়তো ভাইয়ের সংসারে আছে,
তো এগুলো দেখে এবং ওই পরিমাণ সাপোর্ট সে ফিল করে না যে তার সন্তানদের নিয়ে সে থাকতে পারবে। তখন ভাবে যে তাহলে আমার সন্তানদের কি হবে, সন্তানদের কথা চিন্তা করে তখন আবার পরিবারে ফিরে যায় এবং আবার যখন এই একই ধরনের মার ফিজিক্যাল এবং ভার্বাল অ্যাবিউজের সম্মুখীন হয়, এই সম্মুখীন হয়ে আবার হয়তো সবাই মিলে একসাথে বসে, পরিবারের সদস্যরা বসে আবার মিটমাট করিয়ে দেয় এবং একই ধারা চলতে থাকে এবং এর মধ্যেই দেখবেন যে আবার সন্তান হচ্ছে। যেমন এই কেসটার ক্ষেত্রে 3টা সন্তান হয়েছে এবং এইভাবেই চলছে এবং হয়তো এখন আবার ঠিক করেছে বোনকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আবার হয়তো কিছুদিন থাকার পরে আবার চিন্তা ভাবনা ঘুরে যেতে পারে। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে যার বোনকে নিয়ে যেহেতু উনি বললেন যে ঢাকায় এসে সাইকোলজিক্যাল সাপোর্টটা নিতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন, তো বোন এসে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে বসে কিছু কাউন্সিলিং করতে পারেন। এতে হবে যে তার মনের মধ্যে তো অনেক কষ্ট জমে আছে, অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে, সেই জায়গাটা একটু মানে পরিষ্কার হওয়া দরকার, তার ইমোশনাল একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টের পরে হয়তো সে যে সিদ্ধান্তটা নেবেন সেটা হয়তো উনি সঠিকভাবে নিতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে সবার আগে এই সাপোর্টটা দেওয়া প্রয়োজন তাকে। এটাই বলবো। আর স্যার যদি কিছু অ্যাড করেন। আমি যেটা বলবো, উনি যদি এখনো মানে নিশ্চয়ই থাকেন, শুনছে। আমি ওনাকে প্রথমে ধন্যবাদ জানাবো এবং উনি ভাই হিসাবে যেটা করেছেন, যেটা চিন্তা ভাবনা, যদিও আরো আগে এটা করলে হয়তো ভালো, বাট ওনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ওনার বোন এই মুহূর্তে সেফ না। একদম না। হ্যাঁ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং ভাই হিসেবে উনি যেহেতু দায়িত্ব নিচ্ছেন, এটা যত দ্রুত সম্ভব বোনকে ওখান থেকে রেস্কিউ করা খুব প্রয়োজন। এবং না হলে উনি হয়তো এমন কোন একটা দুর্ঘটনা ঘটে যাবে, ভাই হিসেবে উনি কিন্তু নিজেকে অপরাধী মনে করবেন যে হ্যাঁ আমি কিছু করতে পারিনি। এই যে দেবর যে বিরক্ত করছে, এটাই যে কোনো একটা খারাপ কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, যেটাই হোক। দ্বিতীয় বিষয়টা আমি বলবো যে আপনাদের এটা কোনো মতেই মনে করা ঠিক নয় যে আপনার বোনের সমস্যা, এটা কিন্তু বোনের সমস্যা না। সমস্যাটা হচ্ছে বোনের স্বামী, যিনি অত্যাচারী আচরণ করছেন, ভায়োলেন্ট আচরণ করছেন এবং ওনার ভাইও একইভাবে ভায়োলেন্ট আচরণ করছেন। সমস্যাটা ওনাদের। যদি মানসিক সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রেই আগে ডাক্তার বেশি প্রয়োজন, কিন্তু ওনার বোনের ক্ষেত্রে যেটা, উনি কিন্তু ট্রমাটাইজ, দিনের পর দিন উনি এটা হচ্ছে ওনার ছেলেদের সামনে, এটা হচ্ছে উনি এবং ওনার চয়েস নাই। আজকে ভাই হিসেবে উনি হয়তো একটা সাপোর্ট দিতে শুরু করেছেন, তো এটা ওনার জন্য একটা বড় দরকার। এবং অবশ্যই ওনাকে, যেটা খাদিজাও বলেছে, এটা ওনাকে কনভিন্স করাতে হবে যে সাইকোলজিস্ট দেখানো মানে পাগল হয়ে গেছি বা মনে রোগ হয়ে গেছে সেটা না। ওনার যাতে উনি যাতে ভালো থাকেন, ওনার মনের ভিতরে যে ক্ষোভগুলো, যে পেইনগুলো জমে গেছে, সেগুলো থেকে রিকভারের জন্য, সুস্থ হয়ে ওঠার জন্য ওনার সাপোর্ট লাগবে। তো মানে সুস্থ আমরা সবাই, কিন্তু সেই সুস্থটার আর মানসিকভাবে আরেকটু সুস্থ আমরা হতে চাই, তাই না? কিছু অসুস্থতা আমাদের সবার মধ্যে কিন্তু আছে, আমরা কেউই কিন্তু পুরোপুরি একদম পরিষ্কার থাকতে পারছি না ভেতরটা, বর্তমান সময় বা প্রেক্ষিতে সম্ভব না। কিন্তু তার মধ্যেও যেটুকু ভালো থাকা যায়, ওনার আত্মমর্যাদা বোধ, ওনার সেলফ এস্টিম, এগুলো সব কিন্তু ভঙ্গুর। ওনার আত্মবিশ্বাস কমে গেছে। উনি ভাবছেন যে সমাজ কি বলবে, হ্যাঁ, ডিভোর্স হয়ে গেলে কি বলবে, কিন্তু ওগুলা থেকে ওনার জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওনার সন্তানদের ভবিষ্যৎ অনেক গুরুত্বপূর্ণ। তো আমি ওনাকে বলবো এই অনুষ্ঠান থেকেই যে যত দ্রুত সম্ভব ওনাকে রেস্কিউ করে নিয়ে আসা, এবং ওনাকে নিয়ে আসার পর যতদূর সম্ভব ভাই হিসেবে সাপোর্টটা তো দিচ্ছেন, পাশাপাশি মেন্টাল হেলথ সাপোর্টটা দেওয়া। বিকজ উনি মাথা নষ্ট হয়ে গেছে বা পাগল হয়ে সেটার জন্য না, উনি যাতে ভালো থাকেন। আর এরপরে ধারাবাহিকভাবে ওনাকে একটু নিজের পায়ে যাতে উনি দাঁড়াতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। একটা জিনিস বলেছে যে উনি মেধাবী বোন, 2বার গোল্ডেন জিপিএ পেয়েছেন, এবং ভাই বারবার আফসোস করছিলেন যে আমাদের সাথে প্রতারণা করেছে, বোনকে আর পড়ায়নি, আরো পড়াতে পারতো। তো ঠিক আছে, আপনি এখন দায়িত্ব নিতে পারেন। উনি আরেকটু পড়াশোনা করলেন বা কোনো একটা কোর্স করলেন, আস্তে আস্তে নিজের একটা আয়ের ফাইন্যান্সিয়াল যে ইনকাম, সেটা খুব দরকার আছে, এটা ওনাকে আত্মবিশ্বাসটা দেবে। তো এটুকুই বলবো। এবং আবারও বলছি যে
উনি যত দ্রুত সম্ভব ওনাকে ওখান থেকে নিয়ে আসাটাই ভালো। এবং সন্তানরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু। ডেফিনেটলি এই সন্তানরা এবং সন্তানদেরও হয়তো প্রয়োজনে কাউন্সেলিং সাপোর্ট লাগতে পারে। মানে এই সন্তানরা দেখেছে বারবার মাকে গায়ে হাত তোলা, আমরা জানি না সন্তানদের গায়েও হাত তোলা হচ্ছে কিনা, হ্যাঁ, হতেও তো পারে। আরো ক্ষতির উপরে ক্ষতি ক্ষতির উপরে ক্ষতি। সো এই ধরনের পরিবেশে থাকলে এই সন্তানদের মধ্যেও কিন্তু মানসিক সমস্যা তৈরি হতে পারে। একেবারে। হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু সাপোর্ট প্রয়োজন। একদম। আমরা তাদের মধ্যেও অপরাধ বোধ কিন্তু তৈরি হয় যে হ্যাঁ। মা আমাদের জন্য, আমাদের জন্ম না হলে হয়তো চলে এই যেত। যে আজকে টপিকের সঙ্গে মিলে যাচ্ছে, আমরা টপিক নিয়ে আর একটু আলোচনা পরে করব। একটা ফোন আছে, আমাদের ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। এই, বলছিলাম কি, এই যে আপনাদের চ্যানেলটা আমি দেখতেছি, এখানে দাম্পত্য জীবন নিয়ে কথা বলা হয়। দাম্পত্য অবশ্যই কথা বলা হয়, আর অনেক কিছু নিয়ে কথা বলা হয়। হ্যাঁ, তে আমি আমার নিজের দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই বলবে, বলো। শুনেন, আমি আমার স্বামী, আমার সংসারে একমাত্র কর্মজীবী আমি, বুঝছেন? হুম আর আমার স্বামী টুকটাক কাজকর্ম করে, কিন্তু তারই হয় না। হুম হ্যাঁ, এর মধ্যে আমার বাচ্চা হইতেছে 3 জন, একজন ছেলে 2 জন মেয়ে। হুম আচ্ছা। উনি তো বিভিন্ন ধরনের নেশা টেশা করে, গাঁজা টাজা খায়। হুম এখন ইদানিং আমি দেখতেছি উনি মানে ওনার মাথায় মানে কোনো কিছু যেন কাজ করে না। হুম বাচ্চাদের সাথে যে খারাপ আচরণ গুলা করে, একটা স্বামীর সাথে, একটা বউয়ের সাথে একটা স্বামী যে ধরনের ভাষায় কথা বলতে পারে, সে তার মেয়ের সাথে সেই ভাষায় কথা বলে। এখন বউয়ের সাথে কি ভাষায় কথা বলে? যেমন ধরেন, নোংরা ভাষায় গালাগালি করে না গ্রামের স্বামীরা, হ্যাঁ হ্যাঁ। মানে আজে বাজে ভাষায় গালাগালি করে, একটুতে রাগ উঠে যায়। হুম মানে তুমি বলতে চাইছো যে তোমার হাজবেন্ড হ্যাঁ। তোমার সাথে দুর্ব্যবহার যখন করছেন, উনি তোমার সাথেও আজে বাজে ভাষা ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো কাজ করি ঢাকায় বাসা বাড়িতে। ওনারে আচ্ছা। যদি টাকা পয়সা না দেই, তখনই উনি আমার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে। হুম হুম আচ্ছা আর যদি মনে করেন ও আমার সাথে পায়রে উঠতেছে না, তখন আচ্ছা। আমার বাচ্চাদেরকে দিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করে। একটু উদাহরণ দেওয়া যায় কিরকম সেটা? হ্যাঁ, মানে বাচ্চাদের দিক দিয়ে কি করায় তোমাকে, কিভাবে কষ্ট দেয় বাচ্চাদের মাধ্যমে? মানে শুনেন, আমি তো মা, হুম আমি আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসি। প্রত্যেকটা মাই তো বাসে। হুম হুম তো এখন আমার বাচ্চা ঘরে দিয়ে আমার কাছে টাকা পয়সা চাওয়ায়, তা আমি বলছি যে দেখো মা, আমার কাছে কখনো তোমরা টাকা পয়সা চাবা না, আচ্ছা আচ্ছা। আমি নিজে থেকে যা দেই এতে খুশি থাকবা, হুম কিন্তু চাবা না। হুম। কিন্তু না, ওরা বলে যে আমি যদি তোমার কাছে টাকা পয়সা না চাই, তাইলে আব্বা অনেক আজে বাজে ভাষায় গালাগালি করে, হুম যে হ্যাঁ তুই ঘরে তোর মারে কিছুই বলস না, তার জন্য অনেক খারাপ ভাষায় গালাগালি করে। মেয়েটার বয়স হইতেছে 18 বছর। ও, তোমার মেয়ের বয়স 18? হ্যাঁ, তোমার কত বয়স এখন? আমার 38 বছর বয়স। 38। আর তোমার বোধহয় 3টা সন্তান বললে না? হ্যাঁ, একজন 18 আর দুটো মেয়ে একটা ছেলে বললে? আমার বড় মেয়েটার বয়স হইতেছে গিয়ে যে 20 বছরে পূরণ হয়েছে, এবার বিয়ে দিচ্ছি, কেবল 6 মাস হলো। বড় মেয়ে 20 বছর, তারপরে 18 বছর, আর আরেকজন ছোট আছে। হ্যাঁ, ছেলেটার বয়স হইতেছে 15 বছর। আচ্ছা, ওকে। তো এই ওদেরকে তোমরা মানে কষ্ট করেই বড় করেছো, মানে তোমাদের তো রোজগার বেশি নেই। না না, এই এই আমি বললাম না, আমার সংসারে একমাত্র আমি আমার বাচ্চাদের সাপোর্টার, এছাড়া আর কেউ সাপোর্টার নাই। হুম আমার স্বামী বলতে পারবে না যে আমার বাচ্চাদের একটা হাফ প্যান্ট বানাইতে কয় গজ কাপড় লাগতে পারে।
তুমি কি কাজ করো? আমি বাসা বাড়িতে ছুটা কাজ করি, আমি কল্লাবাগে থাকি। ও, সেই ছুটা কাজ করে তুমি ছেলে মেয়েকে মানে ওদের ভরণ পোষণ সব একা করছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। আমি একাই করতেছি, তার পাশে ওই যে উনি উনি টুকটাক যা পারে করে। এভাবে সংসারে উনিও দেয়, উনি যে দেয় না তা না, যা করে তাই দেয়। কি করেন তোমার স্বামী? আমার স্বামী তো মাটি কাটার কাজ করতো আগে, আর এখন মাটি কাটার কাজ করতে পারে না। এখন একটু মাছ টাছ মারে, তারপরে একজনের একটা মুরগি ফার্মে কাজ করতেছে, কিন্তু সে টাকা পয়সা তো নষ্ট করতেছে নেশার পিছনে ঘুরে। নেশার পেছনে? আচ্ছা আচ্ছা, মানে তুমি প্রচুর বন্ধু বান্ধব। বিয়ের পর থেকে এর আগে দেখছো? বিশ্বাস করবেন না, হুম। এই যে হ্যাঁ, এই যে রোজার মাসে, এবার রোজায় আমি বাড়িতে গেছি, আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, যার জন্য আমি থানায় পর্যন্ত গেছিলাম, ওরে আমি ধরায় দিই। ওকে তুমি ধরিয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ ওকে ধরিয়ে দিতে চেয়েছিলে থানায় গিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কি করলো থানার অফিসাররা কি বললেন? অফিসারদের সাথে দেখা করার আগেই তো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে টাইনে হিচড়ে নিয়ে চলে আসছে যে এখন এই বয়সে এইগুলি বাদ দে। আচ্ছা। শুনেন, আমি আপনাদের কাছে এই কথাগুলো এই জন্যই বলতেছি, আমি চাই আমার সংসারে আমার স্বামী কাজ করুক না করুক, ভরণ পোষণ দেখ বা না দেখ, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাচ্চাদের সাথে খারাপ বিহেভিয়ারটা না করুক, এতেই আমি খুব খুশি। হুম। আচ্ছা, কিন্তু বাচ্চাদের সাথেও খারাপ ব্যবহার করছে সে, তাই হ্যাঁ, তো? প্রচুর খারাপ ব্যবহার করে। মারধর করে? এরে আমি জায়গা কিনে দিছি, ঘর বানায় দিছি, সবকিছু করে দিছি এর সুখ সুবিধার জন্য। পানির মোটর নামায় দিছি, মিটার নামায় দিছি কারেন্টের। আমি শ্বশুর বাড়িতে কিছু পাই নাই, সব আমি নিজে করে নিছি নিজের কর্ম দিয়ে। বাহ, খুবই কষ্ট করেছো এখানে তুমি। আমার বাচ্চাদের ভালোর জন্যই তো আমি করছি এগুলা। হুম। কিন্তু সে আমার এগুলির ভিতরে আমার কোনো অধিকার নাই, আমার কোনো দাবি নাই, কিছু নাই। হুম। এখন এই জন্য আপনাদের কাছে আমি এতগুলা কথা বললাম, আপনারা আমারে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি এর জন্য। তোমার প্রশ্নটা কি আমাদের কাছে বলো তো? কি জানতে চাইছো তুমি? আমি এইটুকুই জানতে চাইতাছি যে এই লোকটারে আমি এখন কিভাবে কি করতে পারি। কিভাবে কি করতে পারো মানে কি কি করার কথা মনে মনে হয় সম্ভব? কি কি করা সম্ভব বলে মনে হয়? শুনেন, আমি যদি এখন এই লোকটারে ডিভোর্স করি, সমাজ আমারে খারাপ বলবো, যেহেতু আমি ঢাকায় কাজ করি, হুম। আর একটা মেয়েকে বিয়ে দিছি, আরেকটা মেয়ে বিয়ের উপযুক্ত। হুম। আমি চাই এই লোকটা আমার সংসারে আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকুক, শান্ত থাকুক, খারাপ ব্যবহার কারোর সাথে না করুক। এরে আমি চালায় নিব, যা পারি যেভাবে পারি চালায় নিব। আমার শুধু সে আমার বাচ্চাদের সাথে একটু ভালো আচরণ করুক। হুম। আর ছেলেটা এই নেশার থেকে সে বাইর হয়ে আসে বলুক। ছেলেটার তো 15 বছর বয়স হয়েছে, ওই ছেলেকেও আদর করে না? ছেলেটারে আমি মাদ্রাসায় পড়াই, আচ্ছা। মাদ্রাসায় পড়াইতাম, 9 পাড়ার হাফেজ হয়ে গেছে ছেলেটা। হুম। আচ্ছা। এখন এই ছেলেটা পড়াশোনা করবে না, চলে আসছে বাপের কাছে গেছে। ছেলেটাও ইদানিং সিগারেট খাওয়া শুরু করে দিছে, বাপের সাথে থেকে বাপের মতো ভাষাগুলো শিখতেছে। হুম। তোমরা যে বুঝছেন? তুমি যে তিনটা বাচ্চা যে নিলে, তুমি কি একটা ছেলের আশায় বাচ্চা নিলে আরেকজন? মানে তোমার যে মানে তুমি তো প্রথম থেকেই যুদ্ধ করছো জীবনের সাথে, তো বাচ্চাগুলো যে পৃথিবীতে আনলে কি মনে করে আনলে তুমি? আসলে কি জানেন, আমি তো আমার 2টা মেয়ে পর হয়ে গেছে, আর বাচ্চা হবে না, তার জন্য আমি সব রকম ব্যবস্থাই নিয়ে নিয়েছিলাম যে আর বাচ্চা প্রয়োজন নাই। হুম। কিন্তু কিভাবে যে আমার দ্বিতীয় তৃতীয় বাচ্চাটা চলে আসছে আমি বুঝতে পারি নাই। আচ্ছা, ওকে, অ্যাক্সিডেন্টালি চলে এসেছে। হ্যাঁ, ওকে। কিন্তু দেখেন আমি কিন্তু বাসা বাড়িতে সৎভাবে কাজ কইরা বাচ্চাদের সব চাহিদাই তো পূরণ করতেছি। শুধু আমার স্বামীর কারণে আমি আমার বাচ্চাদেরকে খুশিতে রাখতে পারতাছি না, নিজে ভালো থাকতে পারতাছি না। এটা কি আমার জীবনে একটা যন্ত্রণা না? অনেক বড় যন্ত্রণা।
ঠিক আছে, তুমি তোমার প্রশ্নটা আরেকবার করবে। কি কি জানতে চাচ্ছ মানে আমাদের সবার কাছ থেকে একটু আরেকবার বলো। শুনেন, মাঝে মধ্যে আমার মনে চাই কি জানেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে আমার মনে চাই কি আমি এই লোকটারে নিজের হাতে মাইরে জেল খাটি। এতটাই অতিষ্ঠ আমি তার উপরে। হ্যাঁ, সেটাই বোঝা গেছে তোমার, তুমি একদম দেয়ালে পিঠ থেকে গেছে তোমার। তুমি তুমি কি উত্তর চাইছো না, বলো তো আমাদের সেই কাছ থেকে। লোকটার কাছে আমার একটাই আবদার, হ্যাঁ, ওই লোকটার কাছে আমার একটাই আবদার, আমি নিজে তার মৃত্যুর আগ পর্যন্ত যা যা প্রয়োজন আমি সব দিব। শুধু আমার বাচ্চাদের সাথে, আমার সাথে, তার আত্মীয় স্বজনের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে মুখের ভাষা ভালো করে কথা বলবো, যেভাবে একটা মানুষ একটা মানুষকে সম্মান করে কথা বলে। ও তো কারো সম্মান দিতে জানে না। তুমি কি আশা করছো সেটা এখনো? না না, এখন আমি সব আশা ছেড়ে দিছি। আমি এখন ব্যর্থ, এই কারণে আমি তার মৃত্যু চাই, একদম তার মৃত্যু। কেউ যদি আমার চোখের সামনে এরে মারে ফেলে তার জন্য আমি খুব দোয়া করব। তোমার একটা একেবারে এলাকায় দেয়ালে পিঠ দুষ্টু থেকে গেছে। একটা লোক থাকার থেকে একটা এলাকায় 10টা কুকুর থাকা ভালো। সেটা, তুমি একটু লাইনে থাকো, তোমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা দেখি আমাদের অতিথিদের, একটু লাইনে থাকো। আমি একটু জিজ্ঞেস করি, মা আপনার তো অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করছেন আপনি। জানতে চাইবো যে আপনার হাজবেন্ডকে এই যে আপনার চাওয়াগুলো এগুলো জানিয়েছিলেন, এবং নিশ্চয়ই জানিয়েছেন, জানানোর পরে উনি কি বলেন? এই যে বর্তমানে যে বারবার আপনি ওনাকে বলছেন যে তোমার কিছু করার দরকার নেই, সব কিছু আমি করে দিব, জাস্ট তুমি চুপচাপ ঠান্ডা ভালো থাকবা। তো এটা বলার পরে উনি উনি কি বলেন, উত্তরে কি বলেন, এবং উনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা যে ভালো থাকার জন্য? না না, হ্যালো, হ্যাঁ বলেন আপনি। এই কথা, এই প্রশ্ন তারে বহুবার আমি জিজ্ঞেস করছি যে দেখেন, আপনি তো আমার স্বামী, আমি তো আপনারে 3টা কলেমায় আমার সাথে জড়ায় নিছি। এখন আমি যেহেতু কাজ করতে পারি, তে আমি আপনার সব কিছু দিব, সব চাহিদা পূরণ করব। কোনো কিছুর তো অভাব আমি রাখি না। যখন টাকা চাইতেছেন দিতেছি, যা চাইতেছেন দিতেছি। আমার ঘরের জিনিসপত্র আপনি বিক্রি করে দেন অনেক সময়, মাথায় রাগ উঠলে, টাকা পয়সা পকেটে না থাকলেই আপনি খারাপ ব্যবহারগুলো করেন, নোংরা ভাষায় বাচ্চাদের সাথে কথা বলেন। এই আমার মেয়ে বাচ্চা 18 বছর বয়স হয়ে গেছে গা, ও বাচ্চাদের সাথে যত খারাপ ব্যবহার করবেন এগুলো আপনার উপরে ফেরত আসবো বয়সকালে। বাচ্চারা তো আপনি কথা ভুলে যাবো গা। কেন করেন এগুলা? খারাপ ব্যবহার বাচ্চাদের সাথে করবেন না, এটাই আমার অনুরোধ। কিন্তু না, তখন উনি সে বলে উত্তরে আমি কি এগুলি বলেন? কেন করি আমি নিজেই জানি না। কেন করে সে জানে না। জানে না। বুঝছেন, আমি এগুলা কেন করি আমি নিজে জানি না, আমি তো সব ভুলে যাই। তুমি এগুলা মনে রাখো কেন এত? তা আমি কই শুনেন, আমার তো এগুলা কইরা অভ্যাস নাই, তাই আমার এগুলা মনে থাকে। আর আপনার তো কইরা অভ্যাস হয়ে গেছে, যার জন্য আপনি ভুলে যান। আর আর আপনি তো ভুলে যাওয়া কষ্ট কিন্তু বিরাট করছেন, সমস্যা। আপনি তো কষ্ট করছেন, এই কারণে আপনার মনেও থাকে। আর আরেকটি প্রশ্ন আমি করি যে এই যে বাচ্চাদের বললেন বিয়ে দিবেন, এরপরে বিয়ে দেওয়ার পরে আপনার পরিকল্পনা আছে, এরপরে আপনি কি করবেন, এরকম কোনো পরিকল্পনা চিন্তা করেছেন কিনা? বড় হ্যাঁ, আমি এখন একটা পরিকল্পনা করছি আপু। আমার শেষ ইচ্ছা, আমি এখন আমার ছোট মেয়েটাকে দিয়ে দিব। ছেলেটাও খারাপ আচরণ শিখে ফেলছে, ওর আশা বাপ, বাড়িঘর সব করে দিছি, ওরা বাপ ছেলে যা খুশি করুক, আমি ওই সংসার থেকে সরে আসবো, আমার মেয়েটাকে দিয়ে দিই। তো তুমি তো প্ল্যান করে ফেলেছো। আর যদি ও ঠিক হয়ে যায়, বুঝে যে না আমার এগুলা করার কারণে আমার সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, আমার এখান থেকে বাইরে হয়ে আসা উচিত, সে যদি বাইরে আসতে পারে আমি তার সাথে ঘর সংসার করবো। কিন্তু সে যদি এখান থেকে বের না হতে পারে, তাহলে আমি এই বয়সে সংসার নষ্ট করতে বাধ্য হবো। আর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন, আচ্ছা আপনার নিজের পরিবারে বা স্বামীর পরিবারে এমন কেউ কি আছে যাকে আপনার স্বামী ভয় পায় বা যার কথা শুনবে, যাকে দিয়ে আপনি কথা বলাতে পারবেন, এরকম কেউ কি আছেন? কেউ নাই, আমার কেউ নাই। শাশুড়ি একজন, মানে আপনার আজকে শ্বশুর 8 শাশুড়ি বছর যাবৎ ঘরে বা পড়া। স্বামীর বড় ভাই বা এরকম কেউ নেই? আচ্ছা আপনার কেউ যে নাই, আমার এলাকায় স্বামী থাকেন বড় ভাই সেই আছে, এলাকা, কিন্তু বড় ভাই
যে এলাকায় থাকেন সে এলাকায় কোনো প্রভাবশালী কেউ আছেন যার কাছে? হ্যাঁ, প্রভাবশালী আছে, একজন আছে এলাকায় প্রভাবশালী। আচ্ছা, জি। তার তার সাথে আমি কি আপনি কথা বলতে বলে পারি না, দেখেছেন তারা যে কথা শুনতে চায় না তারা। হ্যাঁ, যিনি আছেন তার সাথে কথা বলে দেখেছেন যে, বা এর আগে একবার কথা বলছি তার সাথে। আচ্ছা, কোনো লাভ হয়নি? না, তার সাথে একবার কথা বলছি যে দেখেন আমার ছেলেটা এরকম নষ্ট হয়ে যাইতেছে, ওর বাপে এই আচরণ গুলো করতেছে, তো আমি কি করবো? এখন ওরা সবাই আমার গ্রামের ভাষায় যেটা বলে যে দিন দেখা রোজা রইছো, আমরা কি করবো? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, অনেক বুঝতে ধন্যবাদ। পারছেন? এই হলো গ্রামের মাতবর। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর প্রশংসা করছি। তুমি ভীষণ বোনের জোর নিয়ে চলছো, ভীষণ। মানে তুমি অনেক অনেক অন্য মেয়েদের জন্য কিন্তু একটা উদাহরণ আমার কাছে মনে হচ্ছে। সো ভীষণ ভীষণ শ্রদ্ধা কাজ করছে তোমার জন্য, অনেক ভালোবাসা কাজ করছে। তুমি আমাদেরকে প্রশ্ন করেছো, আমরা আলোচনা করি, আর তোমার জন্য বিশেষ করে আমাদের সবার পক্ষ থেকে অনেক শুভকামনা। ভালো থাকার চেষ্টা করো। তো আমরা আলোচনা করি। জি খাদিজা ম্যাডাম, বলবে আগে। যেটা হচ্ছে যে উনি তো অনেক কষ্ট করছেন এবং খুব অ্যাডাপ্ট করে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো যখন দেখে যে যখন একদম না পারে তখন হয়তো রাগারাগি করে বা নেগেটিভ মানে চিন্তাগুলো করে, যদি এরকম হয় মারা যায় খুশি হব এরকম। কিন্তু দেখেন আবার পরিকল্পনার মধ্যে কিন্তু আছে, উনি যদি ভালো হয় ঠিক হয় ওনার সাথেই থাকতে চান, একটা মায়া মমতা আছে। আর উনি যেটা বললো যে তুমি এত ধরে রাখো কেন, আমার তো মনে থাকে না। এখন উনার কিন্তু অনেকগুলো বিষয় আছে, উনি যে নেশা করেন ওই ওই অনুভূতির ভেতরে থাকেন, যেটা চাচ্ছে সব পাচ্ছে। উনি যেই পরিমাণ কষ্ট করছেন সন্তানদের দেখা, সংসার দেখা, সবকিছু ম্যানেজ করা, এটা কিন্তু হাজবেন্ড করছে না। এই কারণে ওই প্রতিনিয়ত একটা ইমোশনের সাথে যে যুদ্ধ করা ওভাবে আগাচ্ছে। তবে যেটা স্যার বলছিলেন যে এমন কেউ আছে কিনা যার সাথে আলোচনা করে মানে একটা সাপোর্ট নেওয়া যায়, যার কথাটা উনি শুনবেন, যে তোমার কাছে তো আর কিছু চাচ্ছে না, যে তুমি ইনকামও করতে হবে না, তুমি শুধু ভালো ব্যবহার করো, রাগারাগি জায়গাগুলো যদি ম্যানেজ করা যায়, কোনো একটা রিহাব সেন্টারে গিয়ে যদি ভর্তি করিয়ে দেওয়া যায়, যে ওখান থেকে যদি কিওর হতে পারেন, এগুলো হলে হবে কি তার হচ্ছে যে মানবিক বিকাশের জায়গাটা ভালো হবে হাজবেন্ডের। কিছুটা হলে হয়তো রিয়েলাইজেশন করতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে একজনের সাপোর্ট লাগবে, সেটা হচ্ছে যার কথা উনি শোনেন এরকম কেউ। আর যেটা হচ্ছে যে আর এখন সবাই এত, যেটা দেখি যে অনেক ব্যস্ত, কেউ কারো কোনো বিষয়ের মধ্যে ঢুকতে চান না। তো এখন যদি খুব অসুবিধা হয়ে যায়, আমি ওইভাবে করে বলছি না উনি কতটুকু পারবে জানি না, উনি নিজের মানসিক শান্তির জন্য যেই মাটা ফোন দিয়েছিলেন তাকে বলছি, ওনার মানসিক শান্তির জন্য উনি প্রফেশনাল একজন কাউন্সিলরের সাথে বসতে পারেন, একটু মনের কথাগুলো বলতে। অথবা সেটা যদি না পারে, মা খালা আশেপাশে কারোর সাথে শেয়ার করলে একটু মনের ভারটা কষ্টটা কমবে। তারপরে তো ওনার জীবন যেটা সেটা ওনার চালিয়েই যেতে হবে। এক বাসায় গিয়ে কাজ করে অর্থ ইনকাম করা, এটা তো খুবই কষ্টের কাজ। সো একটি কাজ করা আর প্রতিটা বাড়িতে গিয়ে কাজ করা, অর্থ ইনকাম করা, অনেক কষ্ট করছেন। তো মায়ের জন্য এটা বলার থাকবে যে নিজের একটু যত্ন করা, কথাগুলো যদি কারোর সাথে আপনি বলেন, মনটা যদি হালকা লাগে। এখন আজকে ফোনটাও কিন্তু একটু যত্নের কারণেই ফোনটা যে করেছি এটা এক ধরনের যত্ন আর কি। হ্যাঁ, এবং এর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো মা, যে আপনি ফোন দিয়েছেন সাহস করে, যে ফোন দিয়ে যে বললেন, শেয়ার করলেন। এবং যেটা হচ্ছে কারোর সাথে শেয়ার যদি আপনি করেন মনটা একটু হালকা লাগবে, কারণ আপনার কিন্তু পরিকল্পনাগুলো খুব সুন্দর গুছানো, কিন্তু তখনই এলোমেলো হয়ে যাচ্ছে যখন কষ্ট আপনার অনেক বেড়ে যাচ্ছে। আবেগীয় বুদ্ধিমত্তা যেটা মানে হচ্ছে মনটাকে যে আবেগটাকে যে নিয়ন্ত্রণ করবেন, যখন পেরে উঠছেন না তখনই অনেক কষ্ট হচ্ছে, তখনই হয়তো আপনাদের ঘরে একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে, রাগারাগি হচ্ছে, এবং এগুলোর প্রভাব গিয়ে কিন্তু আপনার বাচ্চাদের ওপর পড়ছে। হয়তো আপনারা ওইভাবে বুঝে উঠতে পারছেন না, কিন্তু এই কনসিকোয়েন্সগুলো যেটা হয়, এই বাচ্চাগুলো আবার দেখছে, ওরাও আবার এই বিহেভিয়ারের ভিতর দিয়েই যাবে, এরকমই হতে দেখা যায়। তো মায়ের জন্য এটা থাকবে, আপনি একটু নিজের যত্ন করা, যাদের সাথে শেয়ার করলে আপনার ভালো লাগে শেয়ার করা, কারো সাপোর্ট নিয়ে আপনার হাজবেন্ড যাতে বুঝতে পারে এরকম করে তাকে বলা, যাতে আপনার হাজবেন্ড আপনাকে একটু সাপোর্ট করতে পারে, যাতে আপনার জীবনটাকে আপনার সহজ মনে হয়। থ্যাংক ইউ। একটা কথা খুব ভালো লাগলো যে মেয়ে দুটোর তো বিয়ে দিয়ে মানে সে মনে করছে ছেলে তো অলরেডি আবার
ছেলে একটু বিগড়ে গেছে, একটু বিপথে যাচ্ছে, তো ছেলের জন্য সে আসলে আর এক ভাবতে চায় না। সে মেয়েদেরকে পাত্রস্থ দুজনের হয়ে গেলে ও মনে করছে ও নিজের মতো করে চলতে পারবে, বাবা ছেলে এখন যা খুশি করুক। এটা আমার কাছে খুব সাহসের কথা মনে হলো। অনেক সময় ছেলের জন্য মার প্রাণ খুব কাঁদে না, কিন্তু ওকে আমার এই জায়গায় খুব সাহসী মনে হয়েছে যে ঠিক আছে, ছেলেও তো সিগারেট খাওয়া শুরু করেছে, দুদিন পরে সেও আবার যদি মাদকে আসক্ত হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না। সো এই প্ল্যানটা আমার কাছে মনে হলো যে ছেলে আর বাবা যা খুশি করুক, আমি আমার জীবনটা যেটুকু আছে আমি বাঁচতে চাই। খুব সুন্দর লাগলো কথাটা আসলে। থ্যাংক ইউ খাদিজা। কামাল? আমি আপনার কথা থেকেই বলবো যে উনি যেহেতু শুনছেন, ওনাকেই বলছি যে উনি আসলেই অনেক সাহসী। শুধু সাহসী নয়, উনি মনের জোর, অনেক মানে উনি অনেক শক্ত মানসিকতার মানুষ। বছরের পর বছর এটা হজম করেও উনি কিন্তু কাজ করে গেছেন। 3টা বাচ্চাকে মানুষ করেছেন, তাদেরকে একজনকে বিয়ে দিয়েছেন বা পরের জনকেও দিবেন। এবং উনি শুধু ওনার 3 বাচ্চাকে না, ওনার স্বামীকেও ওনার টেক কেয়ার করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আর্থিকভাবে উনি কিন্তু এম্পাওয়ার্ড। কিন্তু উনি রিটার্নটা পায়নি, অ্যাকনলেজমেন্ট, সম্মান, সেটা উনি পায়নি। এবং উনি যেই সম্পর্কে আছেন, আমি খুব একটা মানে ভবিষ্যৎ দেখছি না এখানে উনি যে পাবেন সেটা। কারণ ওনার স্বামী মাদকাসক্ত, এটা বুঝতে হবে। এবং উনি যখন মাদক নিচ্ছেন, ওনার স্বাভাবিক সেন্সে উনি থাকছেন না। তো উনি যত চেষ্টা, উনি তো যেটুকু ওনার কথা থেকে তো বোঝায়, উনি সর্বোচ্চ সব রকম চেষ্টা করে গেছেন। এবং এক পর্যায়ে উনি এতটাই মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে যে উনি বলছেন যে 10টা কুকুরের থেকে থাকাও ভালো না থাকা। মানে কতখানি বিতৃষ্ণা ওনার ভিতরে তৈরি হয়েছে যে এই কথাটা উনি বলে ফেলেছেন। কিন্তু যেটা আমি বলবো যে ওনার স্বামী যদি মাদক থেকে মুক্তি না পান, সেক্ষেত্রে উনি যেটা চাচ্ছেন, ওনার সন্তানদের সাথে ভালো বিহেভিয়ার, এটা সম্ভব হবে না। কারণ স্বামী মাদক নিয়ে বাড়িতে ফিরে এসে একই ঘটনা বারবারই ঘটাবে। সো এটা থেকে মুক্তি একটা উপায় হলো যদি কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ওনার স্বামীকে সরকারি মাদকাসক্তি যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে খরচ দিতে হবে না, একটু খরচ লাগবে না, যেহেতু ওনাদের সেই আর্থিক অবস্থা নেই, বড় মাদক অনেক খরচের ব্যাপার। এটা একটা ওয়ে হতে পারে যদি স্বামী মাদক থেকে মুক্ত হতে পারে। তেজগাঁয়ে একটা সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, সেখানে যদি কোনোভাবে ওরা কি নিয়ে যায় নাকি এটা চ্যালেঞ্জিং, নিয়ে যেতে হতে পারে, আগে থেকে নিয়ে যাওয়া। কিন্তু নিয়ে যাওয়ার বিষয় যেহেতু আছে, এটা কঠিন। হাজবেন্ডকে, স্বামীকে কনভিন্স করে নিয়ে যাবে না, এটা জোর করে নেওয়া ছাড়া আর উপায় নেই, জোর করে নেওয়া ছাড়া উপায় থাকে না। আরেকটা বিষয় হলো উনি মনে করছেন যে আলাদা হয়ে, আমি একমত, মানে এই ধরনের অ্যাবিউজিভ সম্পর্ক থেকে উনিও কিছু পাচ্ছেন না, ওনার মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ওনার ছেলেও কিন্তু বিগড়ে যাচ্ছে একদম। হ্যাঁ, ছেলেও বাবার এই আচরণটাকে কপি করতে শুরু করছে, গ্রহণ করতে শুরু করছে। ছেলে এটাতে আনন্দ পাচ্ছে এবং বাবা এটাকে কিন্তু খুব সম্ভবত বাবাও এটাকে উপভোগ করছে যে ছেলেকে আমার দলে নিয়ে দুজন মিলেই মার উপরে আমরা স্টিম রোলার অত্যাচার চালাবো। সো এই অ্যাবিউজিভ রিলেশন থেকে বের হতে হলে ওনাকে আরেকটা উপায় হচ্ছে থানা পুলিশের মাধ্যমে আইনগত একটা সাহায্য নেওয়া। আইনি সাহায্য নিলে পুলিশ সাথে সাথে তো অ্যারেস্ট করবে না, আগে একটু অ্যালার্ট করবে। ওনার স্বামী যদি এতে একটু ভয় পায় বা একটু বুঝতে পারে যে আমার বাড়াবাড়ি করা ঠিক হবে না, তাতে একটা কাজ হতে পারে। যদি মাদকাসক্তি কেন্দ্রে না নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে এইটা, এরপরে যদি না হয় সেক্ষেত্রে আমার মনে হয় ওনাকে অবশ্যই ওনার নিজের নিরাপত্তার স্বার্থে, ওনার সন্তানদের নিরাপত্তার স্বার্থে অন্য কোনো বিষয়ে কোনো একজন লয়ারের সাথে আলাপ করা এবং কি করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করতে পারেন। এটুকুই আমি বলবো ওনাকে। উকিলেরও তো ফি অনেক বেশি। কিছু এনজিও আছে যারা স্বল্প মূল্যে সেবাগুলো, আইন সালিশ কেন্দ্র ছাড়াও ওই যে আরেকটা আছে, ব্লাস্ট আছে, ব্লাস্টে যেতে পারে। BLAST ব্লাস্ট, ঢাকাতে তাদের ব্রাঞ্চ আছে, আইন সালিশ কেন্দ্র আছে, নারী পক্ষ আছে, বেশ কয়েকটি এনজিও কিন্তু এই ধরনের ক্ষেত্রে সেবা দেয়। এবং সরকারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েও কিন্তু একটা সেল আছে যারা আমার মনে হয় নারী পক্ষ আর ব্লাস্ট এসব জায়গায় গেলেই ভালো হয়। আইন সালিশ কেন্দ্রের এখন একটু দুর্বল হয়ে গেছে, তারপরেও খোঁজ নিতে পারে ওখানে আর কি।
ওকে। ওকে, তাহলে তো আমরা মানে মোটামুটি হয়তো বলার সুযোগ পেয়েছি। আমি তো তোমাকে থামিয়ে দিয়েছিলাম বোধহয়, না? তুমি কি শেষ আমার একটু করবে? বলা বাকি ছিল, যেটা বলে আজকে আমি টপিক নিয়ে কথা বলছিলাম। যেটা বলছিলাম যে কনটেক্সট, মানে কি কনটেক্সটে মা এই কথাটা বলছে। এই যে দুটো সিচুয়েশন আমরা দেখলাম, এখানে কিন্তু খুব সিরিয়াস অবস্থা, দুজনেই কিন্তু অনেক অ্যাবিউজ, এবং তাদের মনে এটা হতেই পারে, তাদের বাচ্চাদেরকে উনি এটা বলে ফেলতেই পারে। আমি দেখছি যে মায়েদের অসহায়ত্ব এবং তাদের যে সাপোর্ট না পাওয়া, ফ্যামিলির কাছ থেকে, ভাই বা বাবা মার কাছ থেকে সাপোর্ট না পেয়ে যে একটা অসহায়ত্ব, এই ভিতর থেকে বের না হতে পারার যে কষ্ট, সেই কষ্টটা উনি ওনার সন্তানকে শেয়ার করছেন। আমি এখানে ওনাদেরকে ব্লেম দিতে পারছি না বা ওনাদেরকে দায় দিতে পারছি না, এই সিস্টেমটাই ওনাকে বাধ্য করছে। উনি কোনো রাস্তা খুঁজে না পেয়ে সন্তানকে বলছে, এবং সন্তান কিভাবে দেখছে সেটার উপরে এখন সন্তান এটা হয়তো অপরাধ বোধে ভুগবে বা সেটা, কিন্তু এটুকুই আমি বলবো যে আমাদের আসলে কনটেক্সটটা বোঝা উচিত, কেন বলছে, কি বিষয়, অ্যাবিউজিভ রিলেশন থেকে বলছে নাকি জাস্ট স্বগতোক্তি, অভিমান, কষ্ট থেকে বলছে। এটাই। খাদিজা, আজকে টপিক নিয়ে যদি কিছু বল। হ্যাঁ, যেটা হচ্ছে যে মা মা তুমি কি তোমার ক্লায়েন্টদের কাছ থেকে এই কথা শোনো? হ্যাঁ শুনি, এবং এই যে কেসগুলো যেরকম বললো না, যে মানে সবাই মানে ইচ্ছে করছে চলে যায়, কিন্তু সন্তানদের কথা মনে করে চলে যেতে পারছে না। তো তখন দেখা যাচ্ছে এক মানে ভাবছে যে সন্তানদের ক্ষতি হবে, ভবিষ্যতে কি হবে, দুশ্চিন্তা এবং পরিবারের কথা চিন্তা করে ওরা পরিবারে থেকে যাচ্ছে। এই থাকার ফলে যেটা হচ্ছে সন্তানরা যখন এই ধরনের বাক্য শুনতে পায় বাবা মার কাছ থেকে, মায়ের কাছ থেকে, যখন বাক্যটা হচ্ছে যে তুমি যদি তোমার জন্ম না হলে অনেক আগেই তোমার বাবাকে ছেড়ে চলে যেতাম। এবং তখন দেখা যাচ্ছে যে এই ধরনের বাক্য যখন শিশুদের মধ্যে আসে, ওরা তখন ওই সময়টা ওদের যে মস্তিষ্কে যে শৈশব এবং কৈশোরে অতি দ্রুত ডেভেলপ হয়। তো বাবা মার কাছ থেকে হচ্ছে সন্তানরা শেখে বিভিন্ন কথার মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে, আবেগের মাধ্যমে। যখন এই ধরনের কথার ভেতর দিয়ে যায়, ওরা কনফিউজড হয়ে যায়। ওরা ভাবতে থাকে যে আমার জন্ম যদি না হতো তাহলে হয়তো মাকে এই কষ্ট করতে হতো না, আমার জন্য আমার মা একটা সুন্দর জীবন পাচ্ছে না, এই কষ্টের জন্য আমি দায়ী। এবং তাদের দেখা যায় যে সন্তানদের আত্মমর্যাদা সেটা প্রভাবিত হয়, এবং দেখা যায় যে ওদের আত্মপরিচয়ে প্রভাবিত করে। একটা শিশু শেখে তার গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো থেকে, সেখান থেকে তারা স্বীকৃতি পায়, তারা নতুন কিছু শেখে। কিন্তু যখন এই ধরনের বাক্যগুলো, কথাগুলোর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন ওদের যে আত্মপরিচয়টা, ওই পরিচয়টা ওরা মিসট্রাস্ট, যেটা বলবো হচ্ছে আত্মবিশ্বাস, ওরা ফিল করতে পারে না, ওদের বিশ্বাসটার পরিবর্তন হয়ে যায়। তখন ওরা ভাবে যে আমার মা অসুখী, এবং কন্টিনিউয়াসলি এরকম পরিবেশের ভেতর দিয়ে যখন যেতে থাকে, তখন ভাবে যে তাদের চিন্তাটা আরও পরিবর্তিত হয় যে আমার মা এই অসুখী, যে এটার কারণ হচ্ছে আমি। আজকে দুটো ফোনই কিন্তু আমাদের টপিকের সাথে খুব রিলেটেড। জি, এবং এরপরে আবার সে ভাবে যে এই যে সিচুয়েশন, তার একটা বিশ্বাস ডেভেলপ করে যে এর জন্য আমিই দায়ী, আমি একটা বোঝা। তো এই যে এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে বক্তব্যটা, সেখানে মায়ের আবেগ প্রকাশ পায়। দ্বিতীয় বক্তব্যটাতে সন্তান তার দায়ভার নিয়েছে। তৃতীয় বক্তব্যটাতে দেখা গিয়েছে যে সন্তানের বিশ্বাসের পরিবর্তন হয়েছে, তার পরিচয়ের পরিবর্তন ঘটেছে। তো এই ধরনের বক্তব্যগুলো দেখা যায় কি যে সন্তানদের মধ্যে অতি আবেগীয় ওরা সিদ্ধান্ত বা দায়িত্ব নিতে শেখে। দেখা যায় বাবা মার দায়িত্বগুলো তারা নিতে চায় এবং ভাবে যে মা এত কষ্ট করেছে, মাকে সব সময় খুশি রাখবো, মায়ের সব প্রত্যাশা পূরণ করব, মাকে কোনো কষ্ট পেতে দেব না। বাবা মা কি করছেন, তারা কি কথা বলছেন, তারা কিভাবে আলোচনা করছে, তারা কি কোনো হতাশায় ভুগছে, ওরা সব সময় ওই দিকে মনোযোগ রাখে। নিজেদের যে চাহিদা আছে, নিজেদের চাওয়া পাওয়ার দিকে তখন আর লক্ষ্য করে না। তখন তারা একটা হচ্ছে তাদের মানসিক অবস্থার ভারসাম্য করতে চায়। কিন্তু শিশুর তো এই বয়সে নিজের পড়াশোনা আছে, শিক্ষা আছে, নিজের
আবেগীয় বিকাশ আছে, তাদের বুদ্ধিমত্তার আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশের বিষয় আছে, এগুলো তখন বাধাগ্রস্ত হয়। এবং মনোবিজ্ঞান যেটা করেছে যে ইমোশনাল প্যারেন্টিং, যেটা রিপ্যারেন্টিং, সেটাকে যুক্ত করেছে হচ্ছে এই যে ইমোশনাল দায়িত্ববোধ, ইমোশনাল মানে অতিরিক্ত আবেগীয় যে দায়িত্ববোধ, এটার সাথে যুক্ত করেছে। এর অর্থ হলো শিশুরা অনেক বেশি দায়িত্বভার নিতে চায় একটা প্রাপ্তবয়স্কের মতন। সে মানে অনেক ছোট বয়সে বড়দের মতন ভাবতে থাকে। হ্যাঁ, যে মার কি লাগবে, কি দরকার তাদের, এই জায়গাগুলো ভাবতে থাকে। এতে হয় কি যে ওদের যে বিকাশটা সেটা বাধাগ্রস্ত হয়, আর ব্রেনের উপরও চাপ পড়ে। তো হ্যাঁ, বিকাশটা বাধাগ্রস্ত হয়। এবং বিকাশটা যখন বাধাগ্রস্ত হয়, এটা কিন্তু ভবিষ্যতেও প্রভাব পড়ে। ভবিষ্যতে যখন তারা মানে শৈশবে সে শিখেছে যে তার নিজের ইচ্ছা প্রয়োজনকে বাদ দিয়ে অন্যের ইচ্ছাকে পূরণ করা, তো সেই মানুষটা যখন দায়িত্ব পালন করে তার জীবনে, তখন তো সে ওই কার কি লাগবে সেটা দেখে, নিজের প্রয়োজনটাকে সে কখনোই বড় করে দেখে না। তার যে কিছু লাগবে সেটাও বলতে পারে না। এবং কেউ কোনো কিছু নিয়ে ব্যর্থ হয়েছে, সেটাকে তার ব্যর্থতা মনে করে এটা মনে হয় আমারই দোষ। পিপল প্লিজিংটা অনেক বেশি তার মধ্যে দেখা যায়, এবং তার মধ্যে হতাশা দেখা যায়, এবং অনেকের মধ্যে বিপরীত প্রতিক্রিয়াও আমরা দেখতে পারি। কী রকম? সেটা হচ্ছে যে কাছের সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্কগুলোর ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে আগাতে চায় না, কষ্ট, দুঃখ এবং মানসিক বোঝা মনে করে। তো এই পরিবর্তনগুলো দেখা যায়। তাহলে দেখা যায় যে অপরাধ বোধ তৈরি হয়, এবং আমাদের যে আত্মমর্যাদা, আত্মপরিচয়, এগুলো বাধাগ্রস্ত হয়। আবেগীয় বুদ্ধিমত্তা যেটা, সেটা বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত দায়িত্ব নিতে শেখে বাচ্চারা, মানসিকভাবে মাকে নিরাপত্তা দিতে চায়, বাবা মাকে আগলে রাখতে চায়। এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, মানে চাপ পড়ে আর কি হ্যাঁ, ওদের ব্রেনের এই অসুবিধাগুলো হয়। এর ফলে যেটা এখান থেকে যেটা আমরা এরকম কথা তো আমরা বলে ফেলতে পারি পিতামাতা হয়ে। যখন আমরা বলে ফেললাম, আমরা কিন্তু যখন পরিবেশটা একটু শান্ত হলো, যখন আমরা একটু সময় নিয়ে কিন্তু আমরা সন্তানের সাথে, যেটা ইমোশনাল রিপেয়ার বলে, সন্তানের সাথে বসতে পারি, বসে বলতে পারি যে বাবা, আমি তখন কষ্টে এই কথাগুলো বলে ফেলেছি, আমি খুবই সরি, কিন্তু এটা তুমি এর কোনো দায়ভার, কোনো দায়িত্ব, তুমি কোনো অপরাধ বোধে ভুগো না, তুমি আমাদের জন্য ব্লেসিং, তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। এই মেসেজগুলো যদি বাচ্চাকে দেওয়া যায়, সম্পদ, হ্যাঁ সম্পদ, এবং তুমি মানে কোনো মানসিক ঋণ তুমি শোধ করবে না, তো তোমাকে পেয়ে আমরা খুশি। এই অসুবিধার সাথে আমাদের বৈবাহিক জীবনে তোমার বাবার সাথে আমার যে অসুবিধা, বা তোমার মায়ের সাথে যে অসুবিধা, এই দায়ভার বা এই দায়িত্ব বা এটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এটা ঠিক করার দায়িত্ব আমাদের। এভাবে করে যদি বলা যায়, তখন সন্তানটির কিন্তু ক্ষতটা তৈরি হবে না। সে তখন নিজের ভ্যালুটা বুঝতে পারবে, মূল্যবানটা বুঝতে পারবে, এবং তার বয়স অনুযায়ী যে কাজগুলো সেখানে সে ফোকাস করতে পারবে। হ্যাঁ, যেটা হয় কি অনেক সময় এই কথাটা শোনার ফলে বাচ্চারা সুইসাইডালও হয়ে যায়, তাই না? ছোটবেলা থেকে যখন শুনি যে তুমি জীবনে তুমি না এলে আমি এটা করতাম, তোমার বাবাকে ছেড়ে চলে যেতাম, মানে তুমি হচ্ছে দায়ী, তোমার জন্য আমি তোমার বাবাকে ছেড়ে যেতে পারিনি, তো তোমার জন্মটাই একটা আমার জন্য কষ্টের হয়ে গেল। ছেলের সন্তানের মনের ভিতরে জোর করে একটা অপরাধ চাপিয়ে দেওয়া, যে তোমার এক্সিস্টেন্সটাই একটা অপরাধ, এবং পরবর্তীতে এটা সুইসাইডালও হতে পারে। আবার অন্যদিকে মানে এক্সটার্নালাইজ যদি করে, সে কিন্তু দেখা যাবে বিপথে চলে যাবে, মাদকের সাথে চলে যাবে, আউটগোয়িং হয়ে যাবে, কন্ডাক্ট প্রবলেম তৈরি হবে। মানে যেটা হয় যে মেসেজটা বাচ্চা পায় যে ডোন্ট এক্সিস্ট, তোমার জীবনের কোনো মূল্য নেই, ডোন্ট বি ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট তো অবশ্যই না, এবং ডোন্ট এক্সিস্টটা হচ্ছে সবচাইতে ক্ষতিকর একটা মেসেজ বাচ্চাদের জন্য। আমার মনে আছে, আমার কাছে একজন খুব সুন্দর একটা মেয়ে এসেছিল অনেক আগে, একজন মডেল। তো আমরা তখন মাত্র শিখছিলাম যে ডোন্ট মেসেজগুলো যে আমরা দিয়ে ফেলি বাচ্চাদেরকে, আমরা দিই না সরাসরি, কিন্তু ওরা নেয় ওইভাবে। তো ওই মেয়েটি আমাকে এসে বলছিল যে ও এত সুন্দর, আমি ওর দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর ছিল। তো বলছিল, তখন আমি বললাম যে তুমি আমার কাছে এসছো যে তোমার গল্প, তোমার একটু আমাকে বলো, আমাকে চিনতে সাহায্য করো। তো তখন ও আমাকে ওর ছোট থেকে বড় হওয়াটা একটু বলছিল। তো বলতে বলতে আমাকে বলল যে আমি হচ্ছে আমার মা বাবার চতুর্থ বা পঞ্চম কন্যা সন্তান।
তো 4th অথবা 5th গার্ল চাইল্ড আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা কিন্তু একটা একটা করে সন্তান আনতে থাকি একটা ছেলে সন্তানের আশায়, তাই না? তো ও যখন 4th বা 5ম কন্যা সন্তান হয়েছে আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেছে, এই তুমি কখনো ক্ষতি করো নাই তো নিজের? তখন সে ভীষণ শান্তভাবে বলল যে আমি 3বার সুইসাইড করার চেষ্টা করেছি। আমি না একদম মানে আমি একদম স্তব্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর একটা মেয়ে, এত এত সুন্দর, সত্যি একটা ডলের মতন একটা মেয়ে, এবং ও একটা প্রফেশনে, এই প্রফেশনে আছে, ওর সৌন্দর্য খুব দরকার সেখানে। তো আমি না আমি আসলে স্তব্ধ হয়ে গেছিলাম ওর উত্তরটা শুনে, যে আমাদের এই কন্যা সন্তান, এখানে কিন্তু আজকের ফোনেও দেখলাম যে দুজন মেয়ে আছে, একটা ছেলেকে কিন্তু পরে আনা হয়েছে, এই যে পরের ফোনটাও তো তাই। তো আমরা কিন্তু মেয়ে বাচ্চা হলে একটা ছেলে ছেলে করে, অবশ্য ও বললো যে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে না, পরের সন্তান অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু আমরা কিন্তু মেয়ে হতে থাকলে ছেলের জন্য ট্রাই করতে থাকি, কিন্তু দেখা যায় যে পরে আমরা নিজেরাই ভারটা আর বইতে পারছি না আর কি। তো সেই জন্য বলছিলাম যে আমরা এই ধরনের কথাগুলো মা বাবা বলবেন কিনা বা মা বলবেন কিনা এই ব্যাপারে তোমাদের যদি একটা কিছু বাক্য বলো। বিষয় কি আপা, আমি যেটা মনে করি ওর কথা সূত্র ধরে, মানে এই যে কথাগুলো খাদিজা বলেছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাগুলো বাবা মার কাছে যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো বাবা মাদেরকে জানানো দরকার যে আসলে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলবে। কিন্তু আমরা জানলাম, কিন্তু আমরা যদি জানাতে না পারি, বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা মানে ফিলই করবে না, এবং সন্তানরা অনেক সময় অ্যাক্সিডেন্টালিও রং মেসেজগুলো পেয়ে যাবে, যেটা আপনি বললেন যে এই যে মেয়েটি এত সুন্দর, সে একটা গ্রুম ফ্যামিলি থেকে, তারপরও তার 3বার সুইসাইড সে অ্যাটেম্প্ট নিয়েছে। নিশ্চয়ই ফ্যামিলি থেকে বারবার সে রং একটা মেসেজ পেয়েছে। ওর দাদি ওকে বলেছিল যে তোর বাবাকে আমি আবার বিয়ে দিতে চেয়েছিলাম, বড় হওয়ার পর বলেছে একটু। এই যে বিষয়গুলো, এগুলো এখানে অবশ্য আমাদের কালচারের একটা বিষয় আছে, সোশ্যাল একটা ভ্যালু, যে মেয়ে সন্তান না ছেলে সন্তান, এটা মানে সোশিও ইকোনমিক, এটা শুধু সাইকোলজি না, এটা অনেক আগে থেকে গড়ে উঠেছে। সো এগুলো ভাঙা কঠিন এই প্রথাগুলো থেকে। তবে এখন অনেকখানি মানুষ আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে শিক্ষিত মানুষের অনেকেই এই বিষয়টা থেকে সরে এসেছে, কিন্তু সবখানে এই চিত্রটা না। এখনো বাংলাদেশে এখনো কিন্তু মানে যে বেশি একাধিক কন্যা সন্তান থাকলে মাকে অনেক ফেস করতে হয়। যদিও বাস্তবে আমরা জানি কন্যা সন্তান বা ছেলে সন্তান এটা বাবাই কিন্তু বাবার কারণেই হচ্ছে, বাবাই রেসপন্সিবল, মানে বাবা তো কারণটা এই করছে না, কিন্তু এটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা বাবার জিন থেকেই তৈরি হচ্ছে, যেটা মানে খুব সহজে ভাষায় যদি যেটা বলি। কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে এখন কিন্তু দায়টা কিন্তু নারীর উপরে, মায়ের উপরে আসছে, এবং দেখা যাচ্ছে ইভেন বড় পরিমণ্ডলও এই নারীর উপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটাই পরবর্তীতে সন্তানকে ট্রান্সফার হচ্ছে, যে তোমার কারণেই আমি এই তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে, বা তোমার বাবা সাথে আমি থাকতাম না যদি তুমি না থাকতে। রং মেসেজ, যে মেসেজটা এই বাচ্চাগুলোকে, এই সন্তানদেরকে হয় আত্মধ্বংসী করবে, নিজের ক্ষতি করবে, অথবা এক্সটার্নালাইজ, সে অন্যকে ধ্বংস করবে, আশেপাশের মানুষকে ধ্বংস করবে। এবং দেখা যায় যে স্যার যেটা বললো যে হয় নিজের ক্ষতি করবে, না হলে অন্যের ক্ষতি করবে। এবং এই আলোচনা করতে করতে আমার একটা কেসের কথা মনে পড়লো, যে সে মানে মা বাবার মধ্যে যাতে ঝগড়া না হয়, সে বাসাকে গুছিয়ে রাখতো। মা যেহেতু জব করেন, মায়ের ওপরে যেন বাবা ব্লেম না করে, ওই বয়সে সে ওই দায়িত্বগুলো পালন করতো, যে ইমোশনাল যে সাপোর্ট সে দিত। তার পড়াশোনা এগুলো বাদ দিয়ে সে বাসায় বাবার কি অবস্থা ফোনে মাকে আগেই জানিয়ে দিত, এগুলো সে করতো। তো এখন তার বড়বেলায় যে অবস্থাটা, সেটা হচ্ছে সে নিজে নেশা করছে, এবং খুবই মানে ডিসঅর্গানাইজ, তার অ্যাসেসমেন্ট করাতে যেটা পাওয়া গেল ডিসঅর্গানাইজ অ্যাটাচমেন্ট, কারোর সাথে পরিবারে কারোর সাথেই তার সম্পর্ক ভালো না। তো বেশ লম্বা সময় ধরে সে সাইকোথেরাপির ভিতর দিয়ে যাচ্ছে। এখন কিছুটা ইমপ্রুভ, কিন্তু আমরা যে খুব বেশি বলতে পারবো যে অনেক ইমপ্রুভ করেছে তা না। কিন্তু এই যে একটা সময় সাপোর্ট দিয়েছে, ওদের যে বিকাশটা, ওর বিকাশটা তো সেভাবে হয়নি। তো বাবা মারা হয়তো ভাবছেন সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতের কথা চিন্তা করে, তো ভবিষ্যৎটা কিন্তু আবার এরকমও হচ্ছে যে ভবিষ্যতে এখন আবার দুজন, তারা আবার
পরে সেপারেশনে চলে গিয়েছেন, কিন্তু ছেলেটার কথা হচ্ছে ওই সময় কেন তার আগে সেপারেশনে যায়নি, মানে সেপারেশনে যখন গেল আমার জীবনটা শেষ করে দিয়ে তারপরে তারা সেপারেশনে গিয়েছে। তো আগে গেলে তো আমাকে এত কষ্ট করতে হতো না, তারা তো ওগুলো ভুলে গেছে আমি কি কি করেছি। ওটা আরেকটা কষ্ট তৈরি করছে ওর মনে। আরেকটা কষ্ট তো, এই জন্য নিজের যত্নটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন আমরা ডিসিশন নিতে পারছি না তখন মনে হয় যে যেহেতু এখন আমাদের সাইকোলজিক্যাল সার্ভিসগুলো, কাউন্সিলিং, অনেক জায়গায় এখন সাপোর্ট নেওয়া যায়, এবং যে শুধু যে কাউন্সিলিং এর মাধ্যমেই সাপোর্ট নিতে হবে তা না, সাইকোথেরাপি বলো, কাউন্সিলিং না, সাইকোথেরাপির মাধ্যমেই সাপোর্ট নেওয়া যায়। আমাদের আশেপাশে অনেক ভালো মানে থাকে না যে আমাদের অনেক ভালো ভালো কিছু সম্পর্ক থাকে যাদের সাথে আমরা শেয়ার করেও একটা ভালো পরামর্শ নিয়ে নিজেদেরকে হিল করতে পারি, ভালো রাখতে পারি। আমি বলবো যে পারিপার্শ্বিক সাপোর্টটাও নেওয়া প্রয়োজন। আবার ভুল পরামর্শ নিলে আবার অসুবিধা হয়ে যাবে। সো আমরা কি শেষ করব নাকি, সময় কি শেষ নাকি? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, 1 মিনিট বাকি আছে। কামাল কিছু শেষ একটা বাক্য বলবে? না, আমার আজকে যে বিষয়টা যে মা যখন এই কথাগুলো বলছে, আমরা আবারও ফিরে আসছি যে আমাদের সোশ্যাল অবস্থায় আমাদের মায়েরা অনেক সময় অসহায়, এবং সেই অসহায়ত্বটাই এটা প্রকাশ পায় যখন অ্যাবিউজিভ রিলেশন। আজকে যে দুটো ফোন কল এসেছে একদম স্পষ্টই বোঝা যাচ্ছে দুজনেই কিন্তু সমাজের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, এবং সম্পূর্ণ তারা দুজনেই কিন্তু খুব সাহসী এবং মানে প্রথম জন তো পুরুষ ছিলেন, কিন্তু যার কথা বলছিলেন উনি কিন্তু মানে এনডিওর করছেন সন্তানদের কথা ভেবে। উনি নিজের গায়ে নিয়ে নিচ্ছেন সব অত্যাচার, কিন্তু সন্তানদেরকে প্রোটেক্ট করার জন্য, যেহেতু মনে করছেন আলাদা হয়ে গেলে আরো ক্ষতি হবে সন্তানদের। আর দ্বিতীয় ক্ষেত্রে তো আমরা একদম ওনার মুখ থেকেই সরাসরি শুনতে পেলাম, মানে এই মানুষদেরকে একটু তুলে ধরা, তাদেরকে একটু স্পেস, তাদের জন্য একটু পরিবেশ, সাপোর্ট, সেরকম একটা সিস্টেম, এটা আমার মনে হয় আমাদেরকে বা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সেগুলো একটু অ্যাকনোলেজ করার সময় এসেছে। আদারওয়াইজ আমরা কিন্তু এই মায়েদেরকে, মায়েরা যদি ভালো না থাকে সন্তানরা তো ভালো থাকবে না। হ্যাঁ, মায়েদের মানসিক স্বাস্থ্য যদি ভঙ্গুর হয়ে যায় তার ইম্প্যাক্ট সন্তানদের উপরে। হ্যাঁ, তো ওটা মাথায় রেখে আমাদের রাষ্ট্র, সমাজ, সবার দায়িত্ব উচিত মায়েদেরকে ভালো রাখা। তাদের জন্য শুধু শারীরিক পুষ্টি নির্ধারণ করলে হবে না, মনের দিক থেকেও তাদেরকে ভালো রাখতে হবে। একটা হাঙ্গার থাকে যে রিকগনিশন হাঙ্গার, স্ট্রাকচারাল হাঙ্গার এবং সেন্সেশন, আদর, মমতা, ভালোবাসার একটা হাঙ্গার থাকে, সেই জায়গাটা কিন্তু খুব ল্যাকিং। সেটাই। আমাদের শেষ করে ফেলি তো, 1 মিনিট মনে হয় পার হয়েছে। অসংখ্য ধন্যবাদ দুজনকে, আবার দেখা হবে আশা করছি। সুন্দর আলোচনা হয়েছে আজকে। সুপ্রিয় দর্শক, একদম বিদায় নিতে হবে, শেষ ঘন্টা বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানও কিছুটা আজকের মতোই কাছাকাছি টপিক বলবো না, আগামী অনুষ্ঠান আবেগ নিয়ে কথা বলবো আমরা। আমাদের যে আবেগগুলো কাজ করে, কখনো রাগ কাজ করে, কখনো দুঃখ কাজ করে, কখনো খুব খুশি কাজ করে, কখনো খুব হতাশা কাজ করে, এই যে আমাদের আবেগগুলো হতে থাকে, মনের মধ্যে বিভিন্ন আবেগ চলতে থাকে, কাছের মানুষগুলো আমাদের এই আবেগগুলো যদি বুঝতে পারে তাহলে আমাদের অনেক বেশি কেন ভালো লাগে। আমরা কেন চাই যে কাছের মানুষগুলো আমাদের আবেগগুলো বুঝুক। আমি কি চাই, আমার চিন্তাগুলো না বুঝলেও বোধহয় আমার এত খারাপ লাগবে না, কিন্তু আমার আবেগগুলো না বুঝতে পারলে আমাদের খুব কষ্ট হয়। তো আমাদের আবেগ কেন, মানুষকে আবেগ বুঝতে পারলে আমাদের কেন এত ভালো লাগে, সেটা নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।